সম্মানিত প্রধান অতিথি যিনি একটু সময়ের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা বাবুল চন্দ্র রায় সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, আশেপাশের জেলার নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাকাল থেকে কাজ করেছেন, বিএনপির নেতা এবং যারা জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, আশেপাশের জেলার নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত আমার দীর্ঘকালের আন্দোলনের সাথী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যে রাস্তার উপর আপনারা বসে আছেন, এই রাস্তা তৈরি করেছে কে? শ্রমিকরা না? যে জামা আমরা পরে আছি, এই কাপড় তৈরি করেছে কে? যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছে, এটা কে তৈরি করেছে? যে মাইকে কথা বলছি, কে তৈরি করেছে? যারা ক্যামেরায় ছবি তুলতেছেন, এটা তৈরি করেছে কে? যা আমরা খাই, সে খাদ্য তৈরি করেছে। যাতে করে আমরা লেখাপড়া করি, সেই খাতা কলম পেন্সিল বই তৈরি করেছে। বন্ধুরা আমার, এই যে জীবনের সর্বক্ষেত্রে সবকিছু যাদের হাতের ছোঁয়া ছাড়া তৈরি হয় না, সেই শ্রমজীবী মানুষই দেশের সবচেয়ে দুর্ভাগা মানুষ, সবচেয়ে অধিকার বঞ্চিত, সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নিগৃহীত এবং সবচেয়ে বঞ্চিত মানুষ। কেন আমরা বঞ্চিত? একটাই কারণ, আমরা ঐক্যবদ্ধ না। আজকে মহান মে দিবসের আমরা আলোচনা করছি। মহান মে দিবসের ইতিহাস হলো ঐক্যবদ্ধ শ্রমিকের লড়াইয়ের বিজয়ের ইতিহাস। 1886 সালে শিকাগোর হে মার্কেটে আমাদের পূর্বপুরুষেরা যখন আন্দোলন করছিলেন, তাদের সেই হে মার্কেটের মিটিংয়ে যারা বক্তৃতা করেছিলেন, তারা এক ভাষায় বক্তৃতা করেন নাই। কেউ ইংরেজিতে বক্তৃতা করেছিলেন, কেউ ফরাসি ভাষায় বক্তৃতা করেছিলেন, কেউ জার্মান ভাষায় বক্তৃতা করেছিলেন, কেউ বহিমিয়ান ভাষায় বক্তৃতা করেছিলেন। তারা বিভিন্ন জাতির মানুষ ছিলেন। যারা বক্তৃতা করেছিলেন এবং যারা ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন, তারা সবাই সাদা মানুষ ছিলেন না। তারা কেউ সাদা ছিলেন, কেউ কালো ছিলেন, কেউ ছিলেন আমাদের মতো পীতবর্ণের মানুষ। তারা যদি শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য, তাদের জাতি, তাদের ভাষার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে আমরা কেন বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন শিল্পের মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ, আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না? আর যদি আমরা হতে না পারি, তাহলে মিছামিছি এই মে দিবসের আয়োজন, মিছামিছি আমরা মে দিবস জিন্দাবাদ বলি। আমরা তো তাদের থেকে শিখলাম না কিছু। কাজে মে দিবস পালনের সঙ্গে আমাদেরকে এই কথাটা শিখতে হবে যে তারা যেমন তাদের ধর্ম, তাদের বর্ণ, তাদের ভাষা,
তাদের জাতীয়তার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবি আদায় করতে পেরেছিলেন, আমাদেরকেও তেমনি সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে জিততে হবে। আমাদের দুর্ভোগ বন্ধ করতে হবে, আমাদের সমস্যার সমাধান করতে হবে। শ্রমজীবী মানুষ চাইলে পারে না এমন কিছু নাই। আপনারা আজকেও গান শুনেছেন, জন হেনরির গান, মেশিনের সাথে পাল্লা দিয়েও জিতেছিল সে। আমরা পাল্লা দিয়ে জিততে পারি, কিন্তু তার জন্য প্রয়োজন ঐক্য এবং সংহতি। আমাদের দেশের নাম করা যত রাজনীতিবিদ প্রায় সবাই শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন। এমনকি আমাদের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম নিজেকে শ্রমিক বলে পরিচয় দিয়ে গর্ববোধ করেছেন। আমাদের নেত্রী, গণতন্ত্রের মাতা, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নিজেকে একজন শ্রমিকের স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে গৌরববোধ করেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এই ইতিহাসগুলির আমাদের মাথায় রেখে আসুন, আমরা যারা শ্রমজীবী মানুষ, আমরা আমাদের সংকট সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি নেই। আজকেই সেই শপথ দেওয়ার যথার্থ দিন, কারণ আজকের এই দিনেই ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের বিজয় সূচিত হয়েছিল। আর এই মে দিবসে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, এই দাবি আদায়ের কারণেই প্রথম যখন লিগ অব নেশনসের মধ্যে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা গঠিত হয়, তার ওয়াশিংটন কনফারেন্সে প্রথম যে আইএলও কনভেনশন অনুমোদিত হয়, সেই কনভেনশন ছিল দৈনিক 8 ঘন্টা কাজের। বাংলাদেশ সরকার ওই 8 ঘন্টা দৈনিক কাজের এই কনভেনশন র্যাটিফাই করেছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের, যা আজও বাংলাদেশের লক্ষ কোটি শ্রমিক 8 ঘন্টার কাজ এই অধিকার পায় নাই। তাদেরকে দৈনিক 8 ঘন্টার অনেক বেশি কাজ করতে হয় বিনা বেতনে, বাধ্য হয়ে। কাজে আমাদের আজকের লড়াই তার অধিকার অর্জনের লড়াই, যে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বাংলাদেশের আইনে স্বীকৃত। কিন্তু আইনে থাকলেই হয় না, লড়াই করে সেটা বাস্তবায়ন করতে হয়। আজকে হলো সেই লড়াই করার শপথ নেওয়ার দিন, আর সেই লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দিন। আমি বিশ্বাস করি শহীদ জিয়ার আদর্শে দৃপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে শ্রমজীবী মানুষের সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এই আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করবে এবং সফল হবে ইনশাআল্লাহ। আমরা জানি সম্প্রতি একটা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ সরকারের কাছে জমা হয়েছে। আমরা আজকের এই সভা থেকে আমরা দাবি করব যে শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তা আগামী মে দিবসের আগেই আইন করে বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে। আপনারা রাজি থাকলে একটু হাত তুলে সমর্থন জানান। ধন্যবাদ আপনাদেরকে। আমি বিশ্বাস করি ওই সংস্কারগুলি বাস্তবায়িত হলেই আমাদের সব সমস্যার সমাধান হবে না, কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এইভাবে আমাদের এগোতে হবে এবং এইভাবে এগোতে এগোতে সামনের মে দিবসে ইনশাআল্লাহ আমরা আবার নতুন করে শপথ নেব বাকি অধিকারগুলো আদায়ের জন্য। আগামী দিনের সেই লড়াইয়ের সাফল্য আর সেই লড়াইয়ে আমাদের শক্তি প্রদর্শনের যে সংগঠন, সেই সংগঠন গড়ে তোলার প্রতিশ্রুতি এবং সেই সংগঠন গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনৈতিক অভিভাবক, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জননেতা তারেক রহমান
জননেতা তারেক রহমান সংযুক্ত হচ্ছে। ওই বন্ধুরা নেতা আছে, ওই নেতা আছে, ও সেই নেতা তারেক রহমান, তারেক জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক। প্রিয় বন্ধুগণ, আমাদের আশাকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের 18 কোটি মানুষের ভবিষ্যৎ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান সংযুক্ত হয়েছেন। আমরা আমাদের এই সমাবেশের পক্ষ থেকে, জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথির কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বাবু গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য নিয়ে আসছেন। কাছাকাছি এখন লব্ধ অর্থনের কিছু বাকি। আজকের মেয়েদিত বাংলাদেশের সীমাবদ্ধ নয়, বিশ্ব জুড়ে যারা সীমানা নাই, সারা বিশ্বের দুনিয়ার মজদুর এক এই স্লোগানই পালিত হচ্ছে সারা বিশ্বে। আজকে শ্রমিকদের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি ন্যায়সঙ্গতভাবে, তার জন্য। আর এই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় প্রথম যে শহরে যারা প্রাণ দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কেবল সময়ের মধ্যে আমি আমার কথা শেষ করতে চাই। আমরা দীর্ঘ লড়াই করলাম, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, সকল শ্রেণী পেশার লোক, রাজনৈতিক দল। 11 বছর পরে আমরা গণতন্ত্রের শত্রু ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছে। আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত। কেন ফ্যাসিবাদকে তাড়াতে হয়েছিল? গণতন্ত্র উদ্ধারের পূর্ব শর্তই ছিল ফ্যাসিবাদ। তাই আজকে ফ্যাসিবাদ গেলেও গণতন্ত্র কিন্তু এখনো আলোর মধ্যে দেখেননি। সাম্প্রতিক দলের বিবেচনায় বলতে হয় গণতন্ত্র চোরাবালুতে আটকা পড়েছে। এই চোরাবালু থেকে গণতন্ত্র উদ্ধার করা, এই কাজটিও সম্পন্ন হবে। আমি দৃঢ়চেত নেতা তারেক রহমানের প্রতি আস্থা রেখে বলছি, যারা এতটুকু পর্যন্ত নিতে পারছি সেই গণতন্ত্র আলোর মুখ দেবে তার নেতৃত্বে। এইটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা। আজকে পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া তারা যে হারে লেখালেখি শুরু করছে মনে হয় বিএনপি খবর, সব লেখা বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। গণতন্ত্র বিএনপি একটি নাম, এক এবং অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি এক কাঠিতেই মাপতে চাই, এক মাপেই মাপতে চাই। তাই গণতন্ত্র উদ্ধার হলেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থামবে, নতুবা থামবে না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই কারণে, বিএনপির অপরাধ, তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, জনগণের মালিকানা ফেরত দিতে চায়, তাদের ভোটের অধিকার ফেরত দিতে চায়। ইদানিংকালে এক সাংবাদিক বললেন যে আপনারা এই গণতন্ত্রের কথা এখন বলছেন কেন? আমরা যে 11 বছর যাবৎ বলছি নতুন কিছু না। এর জন্য জীবন বিপন্ন হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে সন্তান স্ত্রী হারা হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে ছাত্র তার জীবন দিয়ে লিখে গেছে এই গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের ইতিহাস। এই ইতিহাস পাল্টানো যাবে না। আজকে যারা সরকারে আছেন তাদেরকে বুঝতে হবে, দীর্ঘ অর্থাৎ দীর্ঘ 11 বছরের আন্দোলনের ফসল আজকে সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে।
তারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে, কারণ তারা কোনো দলীয় না। এই কারণে যে নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের নানা কথা থেকে ফুটে ওঠে, তারাও কোনো না কোনো রাজনৈতিক দল গঠন বা পৃষ্ঠপোষকতা করছে, অর্থাৎ বিএনপিকে মোকাবেলা করার জন্য। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করেন। জনগণ যদি বিএনপিকে প্রত্যাখ্যান করে আমরা মাথা কেটে নেব, আর জনগণ যদি বিএনপিকে জয়ী করে অথবা রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে তিনি আশা করি প্রকাশ করবেন। আজকে এই সরকার একটি চুক্তি করছে আরাকানের সাথে, একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাথে সাতটা শর্ত গোপন কেন? হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। আজকের সরকার পররাষ্ট্র উপদেষ্টার কথা বোঝা গেল, তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাৎটা কি আপনারা আমাদের বলেন? আপনারা সেই সাতটা শর্ত জনগণকে প্রকাশ করেন, সেটা কি জনগণের পক্ষে না বিপক্ষে? আমাদের আজকের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটি বিষয় পর্যালোচনা করলে বোঝা যায় যে এই চুক্তি আগামী দিন একটি বিস্ফোরণ হয়ে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতার সার্বভৌমত্ব। আমি এখানে শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি জানি সকাল 8টা থেকে আপনারা আছেন, এখনো আছেন, শুধুমাত্র আজকে শ্রমিকদের দাবি দেওয়ার জন্য নয়, সর্বজন স্বীকৃত গণতন্ত্রের দাবির প্রশ্নে আপনারা ঐক্যবদ্ধ এবং যতক্ষণ পর্যন্ত ওই ছোড়া বালুর থেকে গণতন্ত্র আবিষ্কৃত না হয়, আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকি। আমাদের নেতা জনাব তারেক রহমান নেতৃত্বে আমরা সফল। কেউ বলেন উনি ধরে, আমি তো দেখি সবসময় কাছে, আমরা কাছাকাছি থেকে সবসময় কাছে, উনি তো সবসময় আমাদের কাছে আছে। চিন্তা আছে, ভাবনা আছে, মননশীলতা আছে, আদর্শে আছে, লক্ষ্যে আছে। আর সারাদিন সকল নেতা কর্মীদের সাথে তিনি সারাক্ষণ কথা বলছেন পথ চলা, আগামী পথ চলা। তাই আগামী পথ চলার দিক নির্দেশনা আশা করে আজকে চেয়ারম্যানের কাছ থেকে আমাদের পরবর্তী পথ চলা হবে চোরাবালুর গরিব থেকে গণতন্ত্র উত্তরের সংগ্রাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশপ্রতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আজকের সামনের লড়াইয়ের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দর্শন করুন। আরে ভাই থামো না, বক্তা আছে আরো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই জনসভার সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি অনেক দূর থেকে বিগত বছরগুলোতে পুরো দলটাকে সুসংগঠিত রাখার চেষ্টা করেছেন এবং উনি কামিয়াব হয়েছেন। প্রিয় ভাইরা, উপস্থিত মঞ্চে আমার সহকর্মী নেতৃবৃন্দ, আমার সামনের ভাইরা, রাস্তার পাশে যেহেতু আমার বাড়িটা, সকাল থেকে আমি স্লোগান শুনছি। আগে স্লোগান শুনতে একটা ভয় লাগতো, আর এখন স্লোগান শুনতে খুব ভালো লাগে। ওই সময় স্লোগানগুলো ছিল অত্যন্ত ভীতিকর আওয়ামী স্লোগান, আর এখনকার স্লোগান হলো দেশপ্রেমিকদের স্লোগান। প্রিয় ভাইরা,
আমি বেশি কথা বলবো না, এরপর আমার প্রসঙ্গের পর বক্তা আছেন। আর আমি এখানে আসার আগেই আমার অনেক শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাকে বারবার সাবধান করেছেন একটু সামাল দিয়ে তারপরে কি বলে এই সংস্কারের পক্ষে কথা বলার জন্য। আমি জানি না আমি কবে সংস্কার বিপক্ষে বলেছি। আমি কখনো সংস্কার বিপক্ষে ছিলাম না, বিপক্ষে নই। সংস্কার হোক, ভালো সংস্কার হোক, যেই সংস্কার দেশের মানুষের কাজে লাগবে। কিন্তু আজকে সকালে পত্রিকায় যে দেখলাম যে এক দল আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সংস্কার বিরুদ্ধে একযোগে কথা বলেছেন, আমার সে ভাইরাসে কথা বলেন না কেন? আমি এই কথাটাই বলেছিলাম আপনারা যেটা দেবেন কারেকশন করব, ঠিক হবে, দেশের লোক মিলে আমাকে সেটাকে সবাই মিলে আমাকে কার্যকর করবে। যাই হোক, এটা অন্য প্রসঙ্গে চলে গেলাম আমি। তো আমি বলতে চাই যে এক পক্ষ বলছে আচ্ছা দেখেন প্রতিটা দল কেউ কিন্তু পুরোপুরি সংস্কার মেনে নেয় নাই। কেউ 30%, কেউ 40%, কেউ 50%, কেউ অর্ধেক, কেউ মানেই নাই। আবার অনেকে বলছেন নির্বাচনই চাই না। ভাই, আজকের এই দিনটাতে আমাদের কথাটা বলতে হচ্ছে, আমরা হাসিনার বিরুদ্ধে বহু কথা বলেছি, বহু কথা আমাদের শুনতে হয়। বিএনপি 17 বছরে কোনো কিছুই করে নাই। এই যে মঞ্চে উপবিষ্ট আছেন আমার নেতৃবৃন্দ, আমার সামনে আছেন আমাদের নেতৃবৃন্দ, কেউ কি বলতে পারবেন যে 17 বছরে আপনারা কেউ জেলে যান নাই? কেউ কি বলতে পারবেন যে বাংলাদেশের এই বিএনপির নেতৃবৃন্দ জেল খাটে নাই, পুরো গ্রেপ্তার হয় নাই? আমার সঙ্গে আমি নাম বলতে যাই, পুরো নাম বলতে হবে, পুরো মঞ্চটাই জেলে ছিল আমার সঙ্গে, একসঙ্গে জেলে ছিলাম। এমনকি আমাদের নেতা তারেক রহমান পর্যন্ত জেলে ছিল। আর আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে পেলে বলে 17 বছর আপনারা কি করেছেন? আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। আমরা গাছের গোড়ায় হাতির মতো পানি এনে পানি দিয়ে এটাকে নরম করেছি। 2 দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই। এটা যারা বলেন তারা মিথ্যার সাগরে বসবাস করেন, তারা সত্যি কথা বলেন না, তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না। কিন্তু বিএনপিকে দেশের জনগণ ভালোবাসে। এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি নিজেকে একজন শ্রমিক পরিচয় দিতে ভালোবাসতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি একজন শ্রমিকের সহধর্মিণী হিসেবে পরিচয় দিতে ভালোবাসতেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন উন্নয়নের কারিগর শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন আমার লক্ষ্য। সুতরাং এই দেশের মানুষ এই পরিবারকে ভালোবাসে, এই পরিবার ছাড়া অন্য কারো প্রতি তাদের আস্থা খুব কম আছে। তাই প্রিয় ভাইরা, আমি আর বেশি লম্বা করতে চাই না। আমি শুধু একটি কথা বলবো, ক্রেডিট নিতে যাবেন না, একা একা ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না। আমরা চাই সামনে বিএনপি, সামনে কিন্তু দলের না, শুধু দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মকভাবে গিয়ে আসছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার। আমি যা বলেছি আমি আবারও বলছি যে ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে। আমরা বলতে কিন্তু বিএনপি কথা বলি নাই, সবার কথা বলছি আমি। এক একজন এক এক কথা বলছে, কেউ কারো কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে। এরই মধ্যে আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভারতের সঙ্গে মাঝে মাঝে চুক্তি করে আসতো, সেই চুক্তিগুলো আমাদেরকে বলতো না। এখন সকালবেলা বলেন উপদেষ্টা সাহেব একটা চুক্তি হয়েছে, কোথায়? মানবিক করিডোর দেওয়ার জন্য চুক্তি করতে চান, কিন্তু 7টি শর্ত বলা যাবে না। কেন ভাই?
আমরা কি ভাইসা আসছি নাকি বাংলাদেশে? আপনারা বলবেন আমরা শুনবো, এটা হবে না। বাংলাদেশে এক সময় রক্ত গঙ্গা বইবে এমন করা অবস্থা আপনারা তৈরি করবেন, এটা বাংলাদেশের লোক সহ্য করবে না। এটা কারো রাজত্বে আমরা বসবাস করি না, আগেও বলেছি, আজকেও বলছি। এটা জনগণের কথার বাইরে কিছুই হবে না। আমরা দেখেছি এই মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি, এখনো সেখানে যুদ্ধ চলছে। আফগানিস্তান মানবিক করিডোর দিতে গিয়ে পাকিস্তান ধ্বংস হচ্ছে। নিয়েছে নাকি সারা বাংলাদেশের মানবিক সমস্যা সমাধান করার জন্য? এই দায়িত্ব নাকি আমার? আমরা রোহিঙ্গাদের জায়গা দেব, আমরা অমুককে জায়গা দেব, অমুককে পানি দেব, অমুককে ওই যে কি বলে ওই যে আমাদের ফেনী নদী থেকে পানি দেব, খাওয়ার পানি দেব, আবার মানবিক করিডোর দেব। আমাদের কোনো প্রয়োজন নাই যেই করিডোরে বাংলাদেশের কোনো উপকার হবে না, শুধুমাত্র ক্ষতি হবে, এমন কোন করিডোর আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সুতরাং প্রিয় ভাইরা, দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান, তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনারা মাথায় রাখবেন। প্রিয় ভাইরা, আজকের এই দিবসে আমি আমার সকল নেতৃবৃন্দ এবং বিশেষ করে এই শ্রমিক আন্দোলনে যারা নাকি প্রাণ আত্মাহুতি দিয়েছিল তাদেরকে স্মরণ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সৈয়দ আব্দুল জিয়া রহমান আমরণ। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার যিনি প্রতীক, আমাদের ভবিষ্যতের ভরসাস্থল পরিবেশে আজকের এই শ্রমিকদের ঐতিহাসিক দিবস মে দিবস পালন করছি বন্ধুগণ। সেই সঙ্গে আমি গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমস্ত শহীদ শ্রমিক ভাইদের যারা 1886 সাল থেকে তাদের অধিকার রক্ষার জন্য তারা প্রাণ দিয়েছেন, বুকের তাজা রক্তের রাস্তায় ঝেড়ে দিয়েছেন, যারই প্রতীক আজকের এই লাল রং। আমি একই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমস্ত শ্রমিক ভাইদেরকে যারা এই 24 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। বন্ধুগণ, এই সভ্যতা, এই যে পৃথিবী, এই যে আজকে আমরা বিভিন্ন কল কারখানা, ডিভাইস, এই যে আমাদের সামনে ড্রোন, ক্যামেরা, বড় বড় অট্টালিকা, যা কিছু দেখছি সব কিছুর মূলে কিন্তু রয়েছে আপনাদের শ্রমিক ভাইদের অবদান, তাদের রক্ত, তাদের শ্রমের ঘাম। সভ্যতাই গড়ে উঠছে শ্রমিকদের সেই অবদানের মধ্য দিয়ে। আজকে সেই জন্যই সারা বিশ্বে শ্রমিক ভাইদের এই যে তাদের আন্দোলনের ফলে তারা যে অর্জন করেছিলেন সেই দিবস পালিত হচ্ছে। বক্তব্য দীর্ঘ করব না, বক্তব্যের আমাদের অপেক্ষা করছেন আমরা সবাই অপেক্ষা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শোনার জন্য। আমি শুধু আপনাদের সামনে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সবচাইতে বঞ্চিত শ্রেণী মানব জাতির মধ্যে যদি থাকে তার হচ্ছে শ্রমিক শ্রেণী। বন্ধুগণ, তারা মাথার গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে, তার উৎপাদন করে কলকারখানায়, তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে, অথচ তারাই তাদের ন্যায্য মজুরি পায় না। একই ঘটনা বাংলাদেশে। আজকে আমার খুব কষ্ট হয় যখন আমরা দেখি যে একজন 6 বছরের বাচ্চা
অথবা 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা যখন থেকে একটা কারখানাতে গিয়ে হাতুড়ি পেটাতে হয় বন্ধুগণ। এই সেই সমাজ যেখানে তার শিক্ষার অধিকারে, তার লেখাপড়া করার কথা, খেলাধুলা করার কথা, তখন তাকে জীবিকার জন্য, তার পরিবারকে রক্ষা করার জন্য তাকে তখন হাতুড়ি পেটাতে হয়, কারখানায় কাজ করতে হয় বন্ধুগণ। বন্ধুগণ, আজকে সমগ্র বিশ্বে আমি এই কথাই বলছি যে সবচেয়ে বঞ্চিত শ্রেণী হচ্ছে শ্রমিক শ্রেণী। যুগের পরিবর্তন হয়েছে, প্রযুক্তির পরিবর্তন হয়েছে, উৎপাদনের যে প্রক্রিয়া তার পরিবর্তন হয়েছে, এখন যন্ত্রের আবিষ্কার হয়েছে, কম্পিউটার এসেছে, শারীরিক পরিশ্রম কমে এসেছে, কিন্তু শ্রমিক শ্রেণীর যে প্রয়োজন সেটা কিন্তু কমেনি বন্ধুগণ। আজকে বাংলাদেশে বারবার সরকার এসেছে, আমরাও এসেছি, শ্রমিক শ্রেণীর সত্যিকার অর্থে যে কাজগুলো করা দরকার ছিল আমরা কিন্তু সেই কাজগুলো সবাই করে উঠতে পারিনি। একমাত্র আজকে আমি এই কথা খুব জোর গলায় বলতে চাই যে একমাত্র আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি যিনি প্রথম সেটা উপলব্ধি করেছিলেন, উপলব্ধি করে তিনি অনেকগুলো কাজ করেছিলেন শ্রমিক ভাইদের জন্য। প্রথম কাজ তিনি যেটা করেছিলেন শ্রমিক ভাইদের বোনদের তাদের কর্মসংস্থানের জন্য তিনি গার্মেন্টস কারখানাগুলো চালু করেছিলেন, নতুন সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এবং একই সঙ্গে বাংলাদেশের আমাদের শ্রমিক ভাইরা যেখানে কাজ পায় না, বিদেশে গিয়ে যেন কাজ করে অর্থ উপার্জন করতে পারে, সেই জন্য বিদেশে শ্রমিক রপ্তানির ব্যবস্থা করেছিলেন, রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন বন্ধুরা। আর অনেকগুলো কাজ তিনি করেছিলেন যে গার্মেন্টস সহ নতুন বহু বৃহৎ ক্ষুদ্র শিল্প করে লাখ লাখ নারী পুরুষ শ্রমিকের কর্মসংস্থান করেছেন। আইএলও কনভেনশন 144 অনুমোদন করে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করেছিলেন। শ্রমিকদের শিক্ষার জন্য 3টি শিল্প সম্পর্ক মিলনায়তন এবং কল্যাণ চিকিৎসার জন্য 17টি লেবার ওয়েলফেয়ার সেন্টার গঠন করেছিলেন। আবাসনের জন্য ঢাকা চট্টগ্রামে বহু দালান তৈরি করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া লেবার কোড 2006 লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করেছিলেন। অর্থাৎ চাকরিজীবী শ্রমিকদের জন্য যতটুকু কল্যাণমূলক কাজ করা দরকার আমাদের দল, আমাদের নেতা শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। বন্ধুরা, আজকে আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতি পাই। আমাদের একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, আমরা একটা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছি, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারি না। এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা যে আমরা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন প্রফেসর ইউনূস, আমাদের সকলের শ্রদ্ধেয়। আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করুন এবং সংস্কার যে কনসেপ্ট, যে পারসেপশন, এটা কিন্তু বিএনপি প্রথম করেছে। 1975 সালের 1 দলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে পট পরিবর্তনের পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই সেই বহুদলীয় গণতন্ত্র নিয়ে সেই সংস্কার শুরু করেছিলেন। এবং এই যে আজকে আমাদের সাংবাদিক ভাইরা এখানে আজকে অনেকগুলো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, এই সংবাদপত্রের যে স্বাধীনতা, মিডিয়ার যে স্বাধীনতা, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়েছিলেন সংস্কারের মধ্য দিয়ে।
চিন্তা করে তিনি 31 দফা দিয়েছিলেন। সুতরাং আজকের এই শ্রমিক জনসমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলোতে একমত হবে না সেগুলোর মধ্যে চারটা রিফর্মকে সই করে তা পরবর্তী পার্লামেন্টে পাস করার ব্যবস্থা করেন। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই, শুধু এই কথা বলতে চাই যে আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে, ও সেখানেই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে। আমরা বিশ্বাস করি কৃষক শ্রমিক মেহনতি মানুষের সমস্যার সমাধান একমাত্র সমাধান সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। আরেকটা কথা বলে শেষ করব, দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। আমি আবারও আমার শ্রমিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই দিবসে। সেই সঙ্গে যে স্লোগানটি এই দিনের সবচেয়ে বড় স্লোগান, সমস্ত দুনিয়ার শ্রমিকদেরকে এক করে, সেই স্লোগান দিয়ে শেষ করতে চাই, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামানত দেশনেত্রী বেগম জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। হয়েছে, কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে নিরাপদ কর্মক্ষেত্র একটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য জিনিস, কিন্তু আমাদের বাংলাদেশে নিরাপদ কর্মক্ষেত্র আমরা দেখি 2013 সালে আমরা দেখলাম যে নির্মমভাবে নানা কথা ধসে গেল, তার কোনো জানে এটা হচ্ছে আওয়ামী লীগের যে মাস্তান রানা, সে আমাদের শ্রমিকের দেখেছে, হাঁটু দেখা দিয়েছে, কিন্তু জোর করে তাদেরকে ঢুকিয়ে দিয়েছে। এইভাবে অনেকগুলো ফ্যাক্টরিতে নির্মমভাবে মানুষ মৃত্যুবরণ করেছে। বন্ধুরা, আজকে আমরা বিগত 15-16 বছর থেকে যে আন্দোলন সংগ্রাম করে হাসিনাকে বিজয়িত করা হয়েছে, কিন্তু আজকে যে সরকার আসছে, ওই একটা কথা আছে, ভিক হতে উত্তরে পুরো ভিক হাসিনা আপনি। এরা আজকে তাদেরকে ক্ষমতা বসিয়ে রাখার জন্য আমাদের দেশের আন্দোলন করে। আজকে তাদের মধ্যে আমাদের অনুরোধ এবং দাবি যে অনতি বিলম্বে আপনি নির্বাচন দেন, কারণ মানুষ আপনাদের কাউরে চায় না, চায় যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। সে কারণে আজকের মে দিবসের এই দিনে আমাদের দাবি যে অনতি বিলম্বে কোনো তাল বাহানা না করে নির্বাচন দিয়ে দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাইকে প্রিয় সমাবেশ, সকাল 8টা থেকে করেছেন সেই প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানকে বিনীতভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমি প্রথমেই বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রমজীবী কর্মজীবী মানুষের প্রতি জানাই
একান্ত শুভেচ্ছা এবং ভালোবাসা। 18 কোটির বেশি মানুষের এই বাংলাদেশে বিভিন্ন সেক্টরে সব মিলিয়ে কর্মক্ষম শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় 8 কোটি বা তারও কিছু বেশি। প্রিয় ভাই বোনেরা, এর ভেতর নারী শ্রমিকের সংখ্যা প্রায় অর্ধেক। শ্রমজীবী কর্মজীবী এইসব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ। দেশের কোটি কোটি শ্রমজীবী কর্মজীবী মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, কৃষক, শ্রমিক, দিনমজুর মেহনতি জনগণকে অবহেলা কিংবা অধিকার বঞ্চিত রেখে আমাদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শ্রমজীবী কর্মজীবী প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আজকের এই সমাবেশে হাজির হয়েছেন, অবশ্যই আপনাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, একটি প্রত্যাশা রয়েছে। কি সেই প্রত্যাশা, কি সেই উদ্দেশ্য? সেটি হলো এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার, সমাজ ব্যবস্থা, আপনাদের আমাদের প্রত্যেকের প্রত্যাশা, এমন একটি কর্ম পরিবেশ আপনাদের প্রত্যাশা, যে রাষ্ট্র এবং সমাজ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিশ্চিত করবে। মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন উপার্জন করার পর আপনারা শ্রমের ন্যায্য মূল্য পাবেন। রাষ্ট্র ও সমাজে আপনাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত থাকবে। এমনই একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার, সমাজ ব্যবস্থায় আপনাদের সহ আমাদের সকলের প্রত্যাশা। এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনারা ভালো থাকবেন, আপনাদের পরিবার ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। আপনারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। দেশ এবং জনগণ ভালো থাকলে, দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকলে কেউ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। সুতরাং দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকা না থাকার সঙ্গে, জনগণের ভালো থাকা না থাকার সঙ্গে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সরাসরি সম্পর্ক রয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের ভালো রাখার জন্য, দেশ এবং জনগণকে নিরাপদ রাখার জন্য, জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত রাখার জন্যই আমাদের এই রাজনীতি, বিএনপির রাজনীতি। আমাদের সকলের প্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি কথা এই ক্ষেত্রে আমি স্মরণ করতে পারি। শহীদ জিয়া বলেছিলেন, আমাদের রাজনৈতিক দর্শন হলো জনগণের কল্যাণে কাজ করা। প্রিয় ভাই বোনেরা, জনগণের রায় বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে। বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকারের প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে। এ কারণেই কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে কখনোই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি। প্রিয় ভাই ও বোনেরা, গত 1.5 দশকে স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেলা হয়েছিল। দুর্নীতি, দুঃশাসন চালিয়ে পলাতক স্বৈরাচার জনগণের স্বাধীনভাবে বাঁচার অধিকার, ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, জনগণকে করেছিল ক্ষমতাহীন। হাজারো শহীদের রক্তের বিনিময়, বীর জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটেছে। কিন্তু ফ্যাসিবাদের পতন হলেও আজও জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এখনো সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি, এবং এ কারণেই শ্রমজীবী কর্মজীবী মানুষ এখনো তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের
দুঃখ দুর্দশার কথাগুলো সরকারের কানে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, এক্ষেত্রে আমি আপনাদের সামনে একটি উদাহরণ তুলে ধরতে চাই। আপনাদের নিশ্চয়ই সকলের কম বেশি জানা আছে, এবছর আলু চাষের সঙ্গে যারা জড়িত ছিলেন আপনারা সকলেই কম বেশি জানেন, দেশে কিন্তু এবছর বার্ষিক চাহিদার চেয়েও বেশি আলু উৎপাদিত হয়েছে। আলুর বাম্পার ফলনের কারণে কৃষকের মুখে কিন্তু হাসি ফোটার কথা ছিল, অথচ আলু উৎপাদন করে কৃষক ভাইরা এখন বিপাকে পড়েছে। একদিকে আলু উৎপাদনের খরচ ছিল দ্বিগুণ, অপরদিকে উৎপাদিত আলু সংরক্ষণ করতে গিয়েও কৃষক ভাইদেরকে দ্বিগুণ খরচ গুনতে হয়েছে। শিল্প কলকারখানা, গার্মেন্ট সহ প্রতিটি সেক্টরেই শ্রমজীবী কর্মজীবী মানুষদেরকে এই ধরনের বহুবিধ সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। আরো একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই, সেটি হলো ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ার পর এবছর রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তুলনামূলকভাবে সহনীয় ছিল। এজন্য আমরা আমাদের দল এবং জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, রমজান শেষ হওয়ার সাথে সাথেই পুনরায় চাল তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চাল তেলের দাম বেড়েছে, কিন্তু মানুষের আয় রোজগার কিন্তু বাড়েনি। তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা কার কাছে, কোথায়, কিভাবে বলবে? প্রিয় কৃষক শ্রমিক ভাই ও বোনেরা, দেশে এখন প্রতিনিয়ত সংস্কার নিয়ে শোরগোল চলছে। গণমাধ্যমের খবর কিংবা টিভির টকশো সবখানেই সংস্কার নিয়ে আলোচনা। কিন্তু সংস্কারের যে এই এত কর্মযজ্ঞ চলছে, এই কর্মযজ্ঞে দেশের শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর কোথায়? কৃষক শ্রমিকরা তো গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি। তাহলে তারা কোথায়, কার কাছে, কিভাবে তাদের সমস্যা সম্ভাবনার চিত্র তুলে ধরবে? কে তাদের প্রতিনিধি? রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার সমস্যা সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে, এই জন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য। প্রিয় ভাই ও বোনেরা, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র, রাজনীতি এবং সরকারের সংস্কারের জন্য বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে 2023 সালে বিএনপি 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিল। সংস্কার কর্মসূচি নিয়ে বর্তমানে বিএনপি সারা দেশে জনগণের বিভিন্ন শ্রেণী পেশা জনগণের সঙ্গে সংলাপ করে চলছে। পাশাপাশি সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আলোচনা করছে। কারণ রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যেমন সংস্কার প্রয়োজন, একইভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন। বিএনপি মনে করে সরকার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। তাদের কাছে আমাদের আহ্বান,
স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। কোনো রাজনৈতিক দলের আপত্তি নেই, তবে পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার পথনকশা গণতান্ত্রিকামী জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। তবে গণতান্ত্রিকামী জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়, এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার হওয়ার মন্ত্র দেশের সংবিধান কিংবা দেশের আইনে লেখা থাকে না, বরং সংবিধান বা আইন না মানার কারণেই ফ্যাসিবাদের জন্ম হয়। একজন ব্যক্তি বা গোষ্ঠী যখন থেকে নিজেকে কিংবা নিজেদেরকে একমাত্র অনিবার্য অপরিহার্য মনে করে জনগণের উপর একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে শুরু করে, তখন থেকেই ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়। এবং এ কারণেই বলতে চাই, কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদের প্রতি প্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। নিয়মিত গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে দেশে মানুষের অধিকার সুরক্ষিত হয়ে উঠে রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়। প্রিয় ভাই বোনেরা, জনগণের সরাসরি ভোটের মাধ্যমেই দেশের সরকার গঠিত হয়, সরকারের পরিবর্তন ঘটে, এটি বিশ্বের গণতান্ত্রিক রীতি। তবে রাষ্ট্র স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের কবলে পতিত হলে গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমেও ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয়। তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না। প্রিয় দেশবাসী, এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি, এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না। তবে দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের কে মনে করে করিডোর, স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত
জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এটিই হতে হবে আমাদের, এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। সারা দেশের শ্রমজীবী, কর্মজীবী ভাই ও বোনেরা, আমি বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, তৃণমূলের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবী, কর্মজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। শ্রমজীবী, কর্মজীবী মানুষের অধিকার উপেক্ষা করে কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। শ্রমজীবী, কর্মজীবী মানুষের শ্রম, ঘাম, মেধার উপর নির্ভর করে একটি দেশের উন্নয়ন এবং অর্থনীতির শক্তিশালী ভিত্তি রচিত হয়। প্রিয় দেশবাসী, 1971 সালের অর্জিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ, 75 সালের 7ই নভেম্বরের আধিপত্যবাদ এবং তাবেদার মুক্ত বাংলাদেশ, 90-এর স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, 2024-এর 5ই আগস্টের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। দেশের ইতিহাসের প্রতিটি বাঁকে জনগণের একটি সুমহান আকাঙ্ক্ষা। কি সেটি? সেটি হচ্ছে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। আজকের এই বিশেষ দিনে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের গণতন্ত্র প্রিয় জনগণের প্রতি আহ্বান, কোনো উস্কানি কিংবা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। 71-এর মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত সকল শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ থাকি। কারণ অনৈক্যের সুযোগ নিয়ে পরাজিত পলাতক অপশক্তি যাতে আর পুনর্বাসিত হবার সুযোগ না পায়, এই ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, গণতন্ত্রী কামী জনগণের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বক্তব্যকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রত্যেকটি নেতাকর্মী পথ চলবে। জাতীয়তাবাদী শ্রমিক দলের আগামীকাল 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা সকল দোস্ত আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করে মোনাজাতে অংশগ্রহণ করবো। বন্ধুরা আসুন, নেতার কাছে স্লোগানে বরণ করি।